This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে আবারও অস্ত্র উদ্ধার হলো, কারণ ইতিমধ্যে যা আপডেট পাওয়া যাচ্ছে উত্তর 24 পরগনার অশোকনগরে এক মহিলার কাছ থেকে 200 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়, 6টি স্টার লোগোর 7mm পিস্তল এবং নগদ টাকাও উদ্ধার হয়েছে। এবং নৈহাটি রোড ধরে পিছু নিয়ে অশোকনগরের 8 নম্বরে এসে মহিলাকে পাকড়াও করে সিআইডি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর। দীপঙ্কর, এই মহিলার পরিচয় সম্পর্কে কি পাওয়া যাচ্ছে এবং একজনের কাছ থেকে এত পরিমাণ জিনিস, যেগুলো সত্যি এতগুলো আগ্নেয়াস্ত্র, এতগুলো কার্তুজ, এতগুলো বন্দুক, স্বাভাবিকভাবে তো সন্দেহ জাগে। এই মহিলার পরিচয় কি, সে কোথা থেকে এই অস্ত্র নিয়ে আসছিল, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটুকু পুলিশ এবং সিআইডি সূত্রে জানা যাচ্ছে যে এই মহিলা তিনি তার যে বর্তমান স্বামী আছেন তার নির্দেশে নিয়ে আসছিলেন। বিহার থেকে এই অস্ত্র নিয়ে এই অশোকনগর এলাকায় আসছিলেন এবং সেখান থেকে কোথায় নিয়ে যাওয়া হতো তা নিয়ে পুলিশ এখনও সন্দিহান। তবে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে এই যেহেতু একজন মহিলা, তিনি এই অস্ত্র নিয়ে আসলে হয়তো কেউ সন্দেহ করবে না, এরকম একটা ভাবনার জায়গা থেকে তিনি নিয়ে আসতেন এবং নিয়ে এসে তার বর্তমান স্বামীর কাছে দেবেন এবং তিনি বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছে দেবেন, এমনটা জানা যাচ্ছে। তার পরিবারের তরফ থেকে যেটুকু আমরা পারিবারিক ইনফরমেশন পাচ্ছি যে আগের স্বামী, তার মেয়ে, তাদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। বর্তমান স্বামীর সঙ্গেই তিনি থাকেন। গোপালনগরের দিকে সেই বর্তমান স্বামীর বাড়ি এবং তাকে ধরবার জন্য পুলিশ ইতিমধ্যে সচেষ্ট হয়েছে। এই মহিলা এর আগে 2023 সালে সেখানেও কিন্তু একবার এই একই রকমভাবে এই অনেক অস্ত্র এবং তার সঙ্গে কার্তুজ নিয়ে বাসে করে যখন আসছিল তখন দত্তপুকুর থানা তাকে গ্রেপ্তার করেছিল। তারপর জেল হয় এবং পরবর্তীতে তিনি জামিন পান। এই যে ঘটনা, একটার পর একটা ঘটনা তিনি ঘটিয়ে যাচ্ছেন, এটা কিন্তু তার এই অন্য নানা রকম ব্যবসার ফন্দি ফাটেন, কখনো কাপড়ের ব্যবসা, কখনো সুতোর ব্যবসা, এইরকম ব্যবসার মধ্যে দিয়ে তিনি এই কাপড়ের মাঝখান দিয়ে এই জিনিসগুলো নিয়ে আসেন, এমনটা পুলিশ জানতে পেরেছে। তারপর পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, আজকে তাকে আদালতে তোলা হতে পারে এবং এই ঘটনায় আর কারা কারা জড়িত আছে সেগুলোও কিন্তু খতিয়ে দেখা হবে। বিষয়টাই তদন্ত করে দেখতে হবে, কারণ এতগুলো আগ্নেয়াস্ত্র উদ্ধার চাটিখানি বিষয় নয়। অনেক ধন্যবাদ দীপঙ্কর। তখন দেখলাম পুলিশের লোকজন আছে এবং ভিতরে যে সেখানে বসে আছে। কে মহিলা না পুলিশ? মহিলা। কি উদ্ধার হয়েছে? অনেকগুলো আর্মস উদ্ধার হয়েছে, গুলি আছে তার মধ্যে। একজন মহিলাই তোমার ধৃত, আর বাদ বাকি সব অফিসাররা ছিলেন, আর এখানে যারা কাজ করে ওরা ছিল। ওরাই প্রথমে আগে দেখেছে করে, আমরা পরে। এখানে নেমেছিলেন না ওনাকে গাড়ি থেকে নামানো হলো? না, শুনলাম ইনফরমেশন অনুযায়ী নামানো হয়েছে করে। কি গাড়িতে ছিল? টেম্পো শুনলাম। ম্যাজিক। হ্যাঁ, টেম্পো বা ম্যাজিক এরকম কিছু। মানে আমরা প্রতিবেশী হিসাবে সত্যি একটা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি কাজে আসার সময় দেখেছি এই অবস্থা, এখানে এরকম একটু ভিড় রয়েছে, এটাই দেখেছি। কি হচ্ছিল? কিছু হয়নি, যে যাকে যে বোনটাকে ধরেছে উনি বসেছিল, আর বাকি যারা অফিসার সবাই এখানে দাঁড়িয়েছিল। কি গাড়ির থেকে নামালো ওনাকে? আমি তখন ছিলাম না, তার আমি পরে এসেছি। অনেক কি উদ্ধার হয়েছে মহিলার থেকে? দেখাই তো যাচ্ছে এখন আপাতত বন্দুক এসব উদ্ধার করেছে। কারা ধরলো? আমাদের এখনো কোনো অফিসারে ধরেছে, তো এটা ধরে তুমি জানি না কোথায় ধরলে, কী করে ধরেছে। এই দীপঙ্কর একটু আগে যে কথা বলছিল, এই পূজা বিশ্বাস সম্পর্কে আরও একটা চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এর আগে 2023-এও অস্ত্রসহ গ্রেপ্তার হতে হয়েছিল এই পূজা বিশ্বাসকে। সেবার বাস থেকে তাকে পুলিশ পাকড়াও করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, অস্ত্রগুলো কোথা থেকে আনছে, কাকে সাপ্লাই করবে, এই গোটা বিষয়টা সম্পর্কে ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সুজয়ের কাছে। সুজয়, একজন 2023-এ গ্রেপ্তার হলো অস্ত্রসহ, তারপরে কয়েকদিন জেল, তারপরে আবার বেরিয়ে এসে একই কারবার করছে। এই কারবারটা করছিল কিভাবে, কতদিন ধরে করছিল, কারা নেপথ্যে রয়েছে, অস্ত্রগুলো কাকে সাপ্লাই করতে যাচ্ছিল? দেখো, এই অস্ত্র পাচারে পূজা বিশ্বাসের নাম নতুন নয়। এর আগেও সে গ্রেফতার হয়েছিল পুলিশের হাতে এবং এই পূজা বিশ্বাসের সঙ্গে বাংলাদেশ যোগও পেয়েছিলেন তদন্তকারীরা। কারণ সে সময় জানা গিয়েছিল যে বনগাঁর এক অস্ত্র পাচারকারী, তাকে সে মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে এসে সরাসরি বনগাঁয় ডেলিভারি করতো, সেখান থেকে চলে যেত বাংলাদেশে। এর আগে যখন গ্রেফতার হয়েছিল তখন প্রায় 12টি অস্ত্র পাওয়া গিয়েছিল এবং এবারও যে বিপুল পরিমাণ কার্তুজ এবং অস্ত্র পাওয়া গিয়েছে, তদন্তকারীরা মনে করছে এবারও বনগাঁ সেই ব্যবসায়ীকেই তারা ডেলিভারি করতে আসছিল। তারা স্বামী স্ত্রী, তারা মূলত বিহারে যায়, বিহার থেকে অস্ত্রের ডেলিভারি নিয়ে তারা সরবরাহ করে। অর্থাৎ এদের একটা বড়সড় চক্র কাজ করে। মোটা টাকার বিনিময়ে কাজটা হয়। শাড়ির ব্যবসা বা কাপড়ের ব্যবসা মূলত লোক দেখানো ছিল।
দক্ষিণ হাবড়া এলাকায় তারা থাকে, তারা লোক দেখানো এই কাপড়ের এবং শাড়ির ব্যবসা করতো। আদতে তারা এই অস্ত্রের কারবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তারা হাত পাকিয়েছে এবং এদের সঙ্গে আরো অনেকে যোগ রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। ফলে এই ব্যবসায়ী পূজা এবং তার যে স্বামী গ্রেপ্তার হয়েছে নীলকমল, তারা কাকে এবার ডেলিভারি করছিল সেটা খুঁজে বের করা সিআইডির কাছে অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপ অর্থাৎ এসওজি তারাই অপারেশনটা করেছে। রাতভর তাদের উপর নজর রাখা হচ্ছিল, পেছন থেকে ফলো করা হয় এবং ফলো করার পর একটা নির্দিষ্ট জায়গায় আসার পর তাদের পাকড়াও করা হয়। একদম পিন পয়েন্টের তথ্য ছিল সিআইডির কাছে। পুরো এই যে বাংলাদেশে অস্ত্র পাচারের আগে একটা বড়সড় সিআইডির সাফল্য বলা চলে। ফলে এই সাফল্যের পরবর্তীতে এই সাফল্যের ক্ষেত্রে এই পূজা বিশ্বাস জামিন পাওয়ার পর থেকে আবার কিভাবে পুরনো টিমের সঙ্গে যুক্ত হলো সেটাও তারা দেখবেন। কোনোভাবে কি শিবির বদলে পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে একবার শোনাই। আমার মার সাথে আমার বাবার সম্পর্ক নেই, আমার মা একটা অন্য লোকের সাথে থাকতো, তার সাথে থেকে যা হয়তো এরকম করতো। কতদিন ধরে সম্পর্ক নেই? অনেক বছর ধরে, 10-11 বছর হয়ে গেছে বেশি। আগেও আমরা জানতাম না এই জিনিসগুলো করতো, এখনো যে এই জিনিসগুলো করতো সেই নিয়ে আমাদের কোনো আইডিয়া ছিল না। আমি যথেষ্ট বারণ করেছিলাম, আমি আগে নিজে থেকে দাঁড়িয়ে আমার মাকে শাস্তি দিয়েছি, পরে আমারই বেল করাতে হয়েছে। তো এই জিনিসগুলো প্লিজ আপনি এরকম এবার কি বেল করতে যাবেন? না, একদমই যাবো না। আমি মাকে বলে দিয়েছি, আপনি আবার যদি এরকম কোনো কিছু স্ক্যান্ডেল হয়, আমি কোনো দিন আমি ভুলে যাবো যে আমার মা বেঁচে আছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন ডেপুটি কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, শুভজিৎ রয়েছে। সত্যজিৎ বাবু, এই পূজা বিশ্বাস মানে যে অ্যারেস্ট হয়েছে তার ট্র্যাক রেকর্ড বলছে 2023-এও তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল, বাস থেকে অস্ত্র হাতে গ্রেপ্তার হয়েছিল, জেলে থাকে, পরবর্তীতে জামিন পায় এবং বেরিয়ে এসে সেই একই কাজ করে। আমার দুটো প্রশ্ন এখানে। এক, যাদের এইরকম ট্র্যাক রেকর্ড তাদের ওপরে পুলিশের নজরদারি বা গোয়েন্দাদের নজরদারি কতটা থাকা প্রয়োজন, কিভাবে থাকে? আর দুই, এই চক্র তো নতুন নয়, এই চক্র মানে জিনিসটা এলো তারপর যায় কোন দিকে, কোন রুটে যায়? বেঙ্গলেই থাকে না বেঙ্গলের বাইরে সাপ্লাই হয়? শুভজিৎ, এই 200 রাউন্ড কার্তুজ মানে 200টা লাইফ, সব একটা কার্তুজ মানে একটা মানুষের লাইফ, এটা ভাবতে হবে। এবং এতগুলো আর্মস সেই মহিলার কাছ থেকে রিকভারি হচ্ছে, এটা নট এ ম্যাটার অফ জোক। এবং এই মহিলা কাকে কাকে সাপ্লাই করতো এবং কাকে দিয়ে কত টাকার বিনিময়ে সাপ্লাই হতো এবং তিনি বিহারের কোন জায়গা থেকে জোগাড় করলেন, এবং এই চ্যানেল না থাকতে গেলে আপনি আমি গিয়েও কিন্তু বিহারে কিছু করে উঠতে পারবো না। তার মানে কতটা ক্রিমিনাল মাইন্ডের এবং মিনসরিয়া রয়েছে তার মধ্যে, যে বিহারের কোন জায়গা থেকে মালটা আসছে, আর্মসগুলো এবং কার্তুজগুলো লিভ কার্ডে সবগুলো লিভ মানে লাইফ আছে সবগুলো, এবং সেইগুলোকে তারা কোথায় কোথায় পশ্চিমবঙ্গের কলকাতার কোথায় বিক্রি হবে। বিশাল একটা গ্রুপ। আমার মনে হয় ওর যে মোবাইল ফোনটা আছে, মোবাইল ফোনের চ্যাট থেকে অনেক কিছু পাওয়া যাবে, যে কার কাছে বিক্রি করছে, কত টাকায় বিক্রি করছে এবং কে ওকে এত বিশাল পরিমাণ টাকা ফিনান্স করছে, অর্থনৈতিক সাহায্য। সেদিন চ্যানেলে বললাম না, অর্থনৈতিক সাহায্য হচ্ছে টেররিস্ট গ্রুপের হচ্ছে আসল জিনিস। এই অর্থ সাহায্য কারা করেছে, সে যে কোনো পার্টির হোক, যে সাহায্য করুক, যাদের ব্লেসিং থাকুক, দে শুড বি অ্যারেস্টেড। এবং কোনো মানে অল্প সেকশন নয়, মানে লঘু সেকশন নয়, অ্যাকুরেট সেকশনে কেস লিখে নন বেলেবল সেকশনের মাধ্যমে আনতে হবে। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ সত্যজিৎ বাবু, অসংখ্য ধন্যবাদ। রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাহুল বাবু, শুভজিৎ রয়েছে। রাহুল বাবু, এর আগে যে সরকার ছিল, যে পুলিশ ছিল, তাদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছিল ইন্টেলিজেন্স ফেলিওরের, মানে তাদের গোয়েন্দা দপ্তর ফেলিওর, অনেক কিছু ঘটে যাওয়ার পর তারপরে গোয়েন্দারা খবর পায়, অ্যারেস্ট করে। আজকে যে ভদ্রমহিলা সম্পর্কে, যে মহিলা সম্পর্কে আমরা বলছি, পূজা বিশ্বাস, এর আগে 2023-এ অ্যারেস্ট হয়েছিল, জেলে থাকে, জামিন পায়, বেরিয়ে এসে ওই একই কারবার, অস্ত্র পাচারের কারবারের সঙ্গে সে যুক্ত থাকে। আমার প্রশ্ন হচ্ছে, সেই সময় তো পুলিশ অনুমান করা যেতে পারে হয়তো ঠিকঠাক ট্র্যাক রেকর্ডটা রাখেনি, থাকলে এই দিনটা দেখতে হতো না। এখনকার পুলিশ কি করবে? বাংলার মানুষ তো আশাবাদী পুলিশ। বিষয় হচ্ছে গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা ছিল, এটা আমি মানি। তার কারণ হচ্ছে পুলিশ প্রশাসন গোয়েন্দা সব একটা রাজনৈতিক চাপের শিকার হয়েছিল। অতএব চোখের সামনে অস্ত্র পাচার দেখতো, কিচ্ছু করার কারো ক্ষমতা নেই। তার মধ্যে একদল চাটুকার পুলিশ যারা ছিল, তারা ওর সাথে জুড়ে পয়সা কামাতে শুরু করেছে। আর বাকি যারা অন্ততপক্ষে রাষ্ট্রভক্তি আছে, জনগণের প্রতি কর্তব্য আছে, ডিউটির প্রতি কর্তব্য আছে, তারা মুখ ফিরিয়ে চুপচাপ রয়েছে। যদি 23 সালে এই মহিলা ধরা পড়ল, তাহলে তার বিরুদ্ধে সেই ধারায় মামলা হলো না কেন? তার বিরুদ্ধে বেল পেয়ে যাওয়ার মতো মামলা কেন করা হলো? এবং সে আরামসে বেল পেয়ে গেল, এবং সে তারপরে বেল পেয়ে কি করছে তার খোঁজ নিতে
গোয়েন্দা দপ্তর বা পুলিশ কোনো ব্যর্থ হলো কেন? তার একটাই কারণ হচ্ছে রাজনৈতিক চাপ। তৃণমূল কংগ্রেসের আমলে বা আগে সিপিএম এর আমলে যেটা আমরা দেখেছি, পরিষ্কার ভাবে হোম শিল্প হোক, এই আপনার অস্ত্রশস্ত্র হোক, নিষিদ্ধ মাদক হোক, এই জাতীয় সমস্ত অসামাজিক যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজে তৃণমূল কংগ্রেস নেতারা নেমে বুঝতে পেরেছি রাহুল বাবু, আপনার অভিযোগটা খুব পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ আপনাকে।